আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। মানে কি বলতে চাইছেন আপনি? শুভ্র চোখে সেই নেশাতুর মায়া মুহূর্তেই বদলে গিয়ে এক অদ্ভুত কঠোরতায় রূপ নিল। সে দাঁতে দাঁত চেপে বলল, মানে এটাই শাড়ি পরেছিস কেন? তোকে শাড়ি পরতে আমি একদম নিষেধ করেছিলাম, মনে নেই তোর? রিধি এবার একটু অবাক হলো। শুভ্রর এমন অদ্ভুত শাসনে তার ভেতরটাও যেন বিদ্রোহী হয়ে উঠল। সে ভ্রু কুঁচকে বলল, শাড়ি পরে সমস্যাটা কোথায় আপনার? শুভ্র রিধির আরো কাছে এসে ওর নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো এক পরিস্থিতি তৈরি করলো। সে গম্ভীর গলায় আদেশ দিল, না, তুই পরবি না। ব্যাস, এই মুহূর্তে তুই বাড়ি যাবি। এই উৎসবে তোর আর থাকার দরকার নেই। রিধির এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সারাক্ষণ এই মানুষের শাসন আর ধমক সইতে সইতে সে ক্লান্ত। সে জেদি গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আমি শাড়ি পরবো কি না তা আপনি বলার কি? আর আমাকে শাড়িতে ভালো দেখা গেল নাকি খারাপ, সেটা তো একান্তই আমার বিষয়। আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি কেন নাগলো করেছেন? রিধির মুখে মুখে এমন তর্পানো শুনে শুভ্র নিজেকে যেন আর কন্ট্রোল করতে পারল না। সে এক ঝটকায় রিধি দুই হাত শক্ত করে ধরে ওকে একদম দেয়ালের সাথে মিশিয়ে ফেলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে করতে হিসিয়ে বলল, আই সেড, আমি শাড়ি পরতে বারণ করেছি, মানে তুই পরবি না। জাস্ট শাট আপ এন্ড গো হোম। শুভ্রের এমন আচরণে রিধি এক মুহূর্তের জন্য ভয় পেলেও পরক্ষণেই রাগে ফেটে পড়ল। সেও চেঁচিয়ে বলল, কেন এমন করছেন শুভ ভাই? আপনি তো আর আমায় ভালোবাসেন না, তাহলে আমার জীবন, আমার চলাফেরা নিয়ে কেন আপনি এভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? শুভ্র এবার প্রচন্ড ধমক দিয়ে উঠল, ডোন্ট আর্কিউ উইথ মি। তোকে শাড়ি পরতে না করেছি মানে শাড়ি তুই পরবি না। দ্যাটস ইট। রিধি এবার সর্বশক্তি দিয়ে শুভ্রকে ধাক্কা দিয়ে ধরিয়ে দিল। তার চোখে তখন জল আর জেদ দুটোই খেলা করছে। সে একদম জেদি গলায় স্পষ্ট জানিয়ে দিল, পরবো, 100 বার পরবো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। যাকে ভালোবাসেনি না তাকে শাসন করার অধিকার আপনাকে কে দিয়েছে? রিধি এই সামনে মুখে মুখে তর্ক করাটা শুভ্র কোনোভাবেই নিতে পারল না। রাগে ওর মাথার রগগুলো দপ দপ করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে শুভ্র সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল রিধির নরম গালে। পুরো করিডোরে সেই থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। রিধি যন্ত্রণায় গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ওর দিকে আঙ্গুল উঁচিয়ে শাসানোর গলায় বলল, আমার সাথে মুখে মুখে তর্ক একদম করবি না। তোকে দ্বিতীয়বার ওয়ার্নিং দিচ্ছে। আবার শাড়ি তৃতীয়বার পড়লে আমার চেয়ে খারাপ আর কি হবে না। আর শোন, এই মুহূর্তে যদি কলেজ ছেড়ে বাইরে না যাস তবে কোনো 50টা থাপ্পড় খাবি আমার হাতে। গেট আউট। রিদির চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। অপমানে আর ব্যথায় ওর শরীরটা রিরি করে উঠল। সে তেজ দীপ্ত চোখে শুভ্রর দিকে তাকিয়ে ভাজা গলায় বলল, মারতেই পারবেন, শুধু ভালোবাসতে তো আর পারবেন না। ঠিক আছে, যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আপনার মতো একটা পাথর আর নিঠুর মানবকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। বলে রিধি এক দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। কারোর সাথে কোনো কথা না বলে, বান্ধবীদের না জানিয়ে সে কাঁদতে কাঁদতে কলেজের মেইন গেট দিয়ে বেরিয়ে গেল। ওদিকে শুভ্র যে হাত দিয়ে রিধিকে মেরেছে সেই হাতটা দিয়েই সজোরে দেয়ালে একটা ঘুষি মারলো। ওর চোখ দুটো তখন টকটকে লাল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করলো, পাগল করে দিচ্ছিস তুই আমাকে। কেন বুঝিস না? তোর এই রূপ আর এই সাজ আমি ছাড়া অন্য কারো দেখা বারণ। কাউকে দেখতে দেব না আমি তোকে। তুই শুধুই আমার মনোমোহিনী। এদিকে রিধি রাস্তা দিয়ে হাহাকার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। চারপাশের কোনো খেয়াল নেই ওর। নীল শাড়ির আঁচলটা লুটিয়ে পড়ছে, কিন্তু সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই। হাঁটতে হাঁটতে সে যখন একটা নির্জন নিরিবিলি রাস্তার মোড়ে এলো, হঠাৎ একটা কুচকুচে কালো রঙের দামি গাড়ি ওর গা ঘেঁষে এসে ব্রেক কষলো। রিধি কিছু বুঝে ওঠার আগেই গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। চোখের পলকে সে রিধির মুখে একটা ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে ধরলো। রিধি গোঙানোর চেষ্টা করলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ওর শরীর অবশ্যই এলো। লোকটা ওকে
পাজাকোলা করে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে ফেললো। মুহূর্তের মধ্যে গাড়িটা স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে অনেক দূরে মিলিয়ে গেল। রাস্তার এক কোনায় পড়ে রইল শুধু রিধির চুলের একটা ক্লিপ আর হাতের ফোন। রিধিকে হন্যে হয়ে না দেখে শুভ্রা, রিয়া, ভাবনা, মিথি বড় মাঠটার দিকে বেরিয়ে এলো। চারদিকে মানুষের ভিড়, সবাই আলাদা আলাদা জায়গায় খুঁজছে। অস্থির মনে দ্রুত হাঁটতে হাঁটতে আচমকা কার সাথে যেন বেশ জোরে ধাক্কা খেলো শুভ্রা। বিরক্তির চরমে থাকা শুভ্রার সামনে কে দাঁড়িয়ে আছে তা না দেখেই ঝাঁঝালো গলায় বলে উঠল, আপনি কানা নাকি? চোখে দেখেন না? এদিকে ঈশানও ধাক্কা খেয়ে প্রচন্ড বিরক্ত। মেজাজটা এমনিতেই খিটখিটে হয়েছিল, তার উপর এমন কর্কশ মেলি কণ্ঠ শুনে সে যেই না করা কিছু বলতে যাবে অমনি শুভ্রার দিকে তাকিয়ে তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। কালো শাড়িতে মোড়ানো শুভ্রাকে আজ অন্যরকম লাগছে। দুহাত ভরে পরা কালো চুড়িগুলো যেন ওর গায়ের রঙের সাথে মিলে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। ঈশান নিজের অজান্তেই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এতক্ষণে শুভ্রাও খেয়াল করলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। কালো পাঞ্জাবিতে ঈশানকে দেখে শুভ্রা এক মুহূর্তের জন্য সব ভুলে গেল। পাঞ্জাবির হাতাগুলো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা, চুলে পরিপাটি কাট, সব মিলিয়ে ঈশানকে আজ বড্ড বেশি হ্যান্ডসাম লাগছে। ঈশানকে ওভাবে আপলক নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর সামলে নিয়ে ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো ঈশান ভাইয়া, এই জগতে আছেন নাকি মঙ্গল গ্রহে চলে গেছেন? তুড়ির শব্দে ঈশানের ঘোর কাটলো। মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে মুখটা পাথরের মতো করে গম্ভীর করে ফেললো। তারপর তাচ্ছিলের সুরে বলল, পৃথিবীতে বাস করি, দাঁড়িয়েও আসি এই শক্ত মাটিতেই, তাহলে এই কাগজ থাকবো না তো আর কোথায় থাকবো? শুভ্রা ঠোঁট উল্টে বাঁকা হেসে বলল, তাই? তাহলে ওভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন? ঈশান নিজের ধরা পড়ে যাওয়া অস্বস্তিটা ঝেড়ে ফেলার জন্য গলার স্বর কিছুটা চড়িয়ে বলল, শুভ্রা, তুমি তো জ্যান্ত মানুষ, তোমাকে কি দেখাও বারণ নাকি? শুভ্রা এবার যেন মক্ষম সুযোগ পেয়ে গেল। সে ছাড়ার পাত্রী নয়, তাই ফোড়ন কেটেই বলল, হ্যাঁ দেখা যায়, তবে ওইভাবে হা করে দেখার কি আছে? যেভাবে তাকিয়েছিলেন তাতে আপনার মুখে মশা ঢুকে গেলেও আপনি টের পেতেন না। শুভ্রার এই অনর্গল তর্কাতর্কি একসময় ঈশানের ভালো লাগতো, কিন্তু এখন সে চরম অস্থির। একদিকে বস অর্থাৎ শুভ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর শুভ্রার এই বকবকানি ঈশানকে আরো বিরক্ত করে তুলছে। সে হাল ছেড়ে দেওয়ার মতো করে দুই হাত তুলে বলল, আচ্ছা বাবা, সরি, তাকিয়ে ভুল হয়েছে, এবার মাফ করো বোন, দয়া করে মাফ করো। বলে ঈশান বিরক্ত হয়ে উল্টো ঘুরে হনহন করে হাঁটতে লাগলো, কিন্তু নিস্তার নেই। পেছন পেছন শুভ্রাও সমান তালে হাঁটতে শুরু করলো। ঈশান আর চোখে শুভ্রাকে আসতে দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। ব্রু কুচকে কর্কশ গলায় বলল, কি হয়েছে, আমার পিছু নিচ্ছ কেন? শুভ্রা এবার একটু গম্ভীর হয়ে চারপাশটা দেখে নিয়ে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ, বসকে খুঁজছি, হুট করে কোথায় যে গায়েব হয়ে গেল লোকটা। শুভ্রা এবার বেশ অবাক হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, কি আপনি ভাইয়াকে খুঁজছেন? আর আমি তো রিধিকে খুঁজছি, দুজনেই তো গায়েব। চলেন দুজন মিলে একসাথেই খুঁজি। ঈশান আর কোনো কথা বাড়ালো না, গটগট করে সামনের দিকে এগোতে লাগলো। শুভ্রাও দম্বার পাত্রী নয়। ঈশানের লম্বা লম্বা কদমের সাথে তাল মিলিয়ে প্রায় দৌড়ানোর মতো করে হাঁটছে, আর সমানে বকবক করে চলেছে। ঈশানের কান ঝালাপালা হওয়ার জোগাড়। সে ওসব দিকে কান না দিয়ে চুপচাপ আশেপাশে তীক্ষ্ণ নজরে শুভ্রকে খুঁজে বেড়াচ্ছে। শুভ্রা ঈশানের লম্বা কদমের সাথে তাল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। শাড়ির কুচিগুলো বারবার ওর পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। জর্জের শাড়ি সামলানো এমনিতেই কঠিন। হঠাৎ হাঁটতে হাঁটতে এক মোক্ষম জায়গায় কুচিতে পা আটকে গেল শুভ্রার। সে টাল সামলাতে পারল না, সামনের দিকে উপুর হয়ে পড়ে যেতে লাগলো।
ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। ঈশান ভাইয়া। ঈশান পিছন ফিরে শুভ্রাকে ওভাবে পড়ে যেতে দেখে নিজের সবটুকু শক্তি দিয়ে দৌড়ে এলো। শুভ্রাকে পড়ার হাত থেকে বাঁচাতে সে 2 হাত বাড়িয়ে ধরল ঠিকই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শুভ্রা আতঙ্কে নিজের শরীরের পুরো ভারটা ঈশানের ওপরে ছেড়ে দিল। হুট করে আসায় প্রচন্ড ভার ঈশান সামলাতে পারল না। দুজনেই টাল খেয়ে পেছনের দিকে উল্টে মাটির নরম ঘাসের উপর আছড়ে পড়ল। শুভ্রা সজোরে আছড়ে পড়ল সরাসরি ঈশানের বুকের ওপর। ঈশানের পিঠ আর কোমর গিয়ে ঠেকলো শক্ত মাটিতে। যন্ত্রণায় মুখটা বিকৃত হয়ে গেল তার। দাঁতে দাঁত চেপে কোমরটা এক হাতে চেপে ধরে কুকিয়ে উঠল সে। আল্লাহ, আমার কোমরটা মনে হয় গেল। শুভ্রা ভয়ে আর লজ্জায় ঈশানের বুকের ওপরে জমে গেছে। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে ঈশানের গলায়। ঈশান যন্ত্রণায় ছটফট করতে করতেও শুভ্রার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা একদম থম মেরে আছে। ব্যথার চোটে ঈশান কপাল কুঁচকে হিসিয়ে বলল, কি হলো? সারা জীবন কি এভাবে আমার বুকের উপর শুয়ে থাকার ইচ্ছা আছে নাকি? ওঠো বলছি, আমার হাড্ডি কুড্ডি তো সব গুঁড়ো হয়ে গেল। আচমকা শুভ্রা ঈশানের বুকের ওপর ওভাবেই জমে গেল। ঠিক এই মুহূর্তটায় ঈশানের ফর্সা মুখটা কড়া রোদে একদম আপেলের মতো লাল টকটকে হয়ে উঠেছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে নামছে নাকের ডগা দিয়ে। শুভ্রা নিজের অজান্তেই ঘোরের মধ্যে তলিয়ে গেল। ওর মনে হলো মানুষটা রাগী হলে কি হবে, এই অবস্থায় দেখতে বড্ড কিউট লাগছে। ভয় আর লজ্জা ভুলে গিয়ে শুভ্রা ঈশানের বুকের ওপর শুয়ে থাকা অবস্থাতেই বিড়বিড় করে বলে উঠল, ওয়াও, কি কিউট। ঈশান পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। কোমরের ব্যথায় যেখানে তার প্রাণ ওষ্ঠাগত, সেখানে শুভ্রার মুখে এমন রোমান্টিক ডায়লগ শুনে সে চোখ বড় বড় করে আকাশ থেকে পড়ার মতো করে বলল, কি বললে? আমার কোমর সাথে তোমার কি কোনো জন্মান্তরের শত্রুতা আছে? বারবার কেন তুমি আমার এই কোমরটাতে আক্রমণ করো? শুভ্রা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, আমি কি ইচ্ছে করে করেছি? ওই তো শাড়িতে পা আটকে ভুল করে হয়ে গেছে। ঈশান আর কথা বাড়ালো না। কোমরে এক হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। শুভ্রাও কাচুমাচু মুখ করে ওর পিছু পিছু হাঁটছে। কিছুক্ষণ যাওয়ার পর শুভ্রা হঠাৎ শান্ত গলায় ডাকলো, একটা কথা বলি। শুভ্রার এই হঠাৎ কথায় ঈশান বেশ বিরক্ত হলো। ব্রু কুঁচকে বিরক্তি নিয়ে তাকালো সে। শুভ্রার সাথে কথা বলতে তার এখন একদমই ইচ্ছে করছে না এই মুহূর্তে। তবু অনিচ্ছা সত্ত্বে বলল, বলো। আপনাকে না পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। ঈশান এবার অবাক হয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। শুভ্রা নিজের অজান্তেই বেশ লজ্জা পেয়ে গেল। মাথাটা নিচু করে ফেলল সে। ঈশান কিন্তু খুব একটা পাত্তা দিল না, বরং অবহেলার সুরে ঠোঁট ফুলিয়ে বলল, থ্যাংক ইউ। শুভ্রা এবার বেশ রাগ হলো। সে আশা করেছিল ঈশানও তাকে নিয়ে কিছু একটা বলবে। সে অভিমানে মুখ কালো করে প্রশ্ন করলো, আমাকে কেমন লাগছে বলবেন না? ঈশান বাঁকা চোখে একবার আপাতমস্তক শুভ্রাকে দেখে নিল। তার চেহারায় কোনো ভাবান্তর নেই। সে নিষ্পৃত প্রিয় গলায় বলল, একটু ভালো লাগছে না। ঈশানের কথায় মুহূর্তের রাগে জ্বলে উঠল শুভ্রা। অভিমানে আর রাগে গাল দুটো ফুলিয়ে সে যেই না করা কিছু বলতে যাবে, অমনি দেখলো ঈশান সামনে থাকা কারো বলিষ্ঠ বুকের সাথে সজোরে ধাক্কা খেলো। ঈশান ভড়কে গিয়ে সামনে তাকিয়ে দেখলো শুভ্রর চোখের মণি দুটো আজ কেমন যেন টকটকে লাল হয়ে আছে। চেহারায় এক ভয়াবহ কাঠিন্য। শুভ্রকে দেখা মাত্র ঈশান সব ভুলে উদ্বেগ নিয়ে বলল, বস, আপনি ঠিক আছেন তো? শুভ্র কেবল যান্ত্রিকভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার দৃষ্টি তখনও পাথরের মতো স্থির। তারপর শুভ্রার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত হয়ে বলল, তুই এখানে কেন? শুভ্রা অবাক হয়ে আমতা আমতা করে বলল, ওই ভাইয়া রিধিকে খুঁজছি। হঠাৎ গান গেয়ে ও কোথায় যে চলে গেল। শুভ্র এক বুক হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজের ভেতরের ঝড়টা আড়াল করে দিয়ে শান্ত কিন্তু গম্ভীর
গলায় বলল। রীতি চলে গেছে, ওকে আর খুঁজতে হবে না। শুভ্রা আকাশ থেকে পড়ার মতো চোখ বড় বড় করে তাকিয়ে বলল। চলে গেছে মানে? কই, আমাদের তো কিছু বলেনি। শুভ্র আর কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করল না, কেবল হুকুমের সুরে বলল। আমি পাঠিয়ে দিয়েছি, এখন আর এখানে ঘোরাঘুরি না করে চুপচাপ মঞ্চে গিয়ে বস। বলেই শুভ্র হনহন করে হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে হারিয়ে গেল। ওর চোখে সেই লাল আভা আর চোয়ালের হাড়ের কাঁপন বলে দিচ্ছিল ভেতরে কোনো এক আগ্নেয়গিরি ফুটছে। ঈশানও কাল বিলম্ব না করে বসের পিছু নিল। বস, কাজ শেষ নিয়ে এসেছি। নির্বাণের ঠোঁটে এক পৈশাচিক আর বাঁকা হাসি ফুটে উঠল। সে পায়ের ওপর পা তুলে আরাম করে বসেছিল। রিধিকে ওভাবে গাড়িতে তুলে আনতে পেরে সে বেশ তৃপ্ত। নির্দয় গলায় বলল। গুড, তবে দেরি করিস না, মেরে ফেল। গার্ডের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ইতস্তত করে বলল। বস, মেয়েটাকে মারলে হয়তো আপনি বিপদে পড়বেন। আমার যা মনে হয়, শুভ্রের ব্যাপারে খবর নিয়েছি। শুভ্র মেয়েটার প্রতি অনেক সিরিয়াস। যদি শুভ্র জানতে পারে তবে আপনাকে ছাড়বে না। শুভ্রের নাম শুনতেই নির্বাণের চোখে যেন আগুন জ্বলে উঠল। অপমানে আর রাগে সে হিতাহিত জ্ঞান হারালো। সে এক ঝটকায় গার্ডের চিবুক শক্ত করে চেপে ধরল, তাতে দাঁত চেপে হিস হিসিয়ে বলল। শুভ্র আমার বাল করবে, গোষ্ঠী মারি আমি ওকে। 10 মিনিটের মধ্যে ওই মেয়েটার মৃত্যুর সংবাদ যদি না শুনি, তাহলে 10 মিনিটের মধ্যে তোর মৃত্যু নিশ্চিত করে রাখ। নির্বাণের সেই রক্ত শীতল করা হুমকির পর গার্ডরা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল। ঠিক 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 আছে বস, এখনই যাচ্ছি। নির্বাণ ঝটকা দিয়ে গার্ডের চল ছেড়ে দিল। তার চোখে মুখে এমন কেবল রিধির মৃত্যুর অপেক্ষা। গার্ডরা আর দেরি না করে সরাসরি সে অন্ধকার গুমট করে ঘরে চলে আসলো, যেখানে রিধিকে আটকে রাখা হয়েছে। রিধি তখন প্রচন্ড যন্ত্রণায় মাথা দু হাতে চেপে ধরে এপাশ ওপাশ করছে। মাথায় অসহ্য দপট পানি, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। সে কিছুতেই মেলাতে পারছে না হঠাৎ করে তাকে কারা আর কেন এখানে তুলে নিয়ে এলো। রিধি অনেক কষ্টে চোখ তুলে সামনে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। এরা তো সেই রাস্তার বখাটে ছেলেগুলো যাদের সেদিন ইচ্ছে মতো ছেড়েছিল। রিধির বুকের ভেতরটা ভয়ের চোটে গুড়গুড় করে উঠল। আজ তবে কেন তারা তাকে এভাবে তুলে নিয়ে এলো? তবে কি সেই অপমানের প্রতিশোধ নিতে এরা এখন ওর সাথে খারাপ কিছু করবে? ভাবতে রিধির কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে টাল সামলে মাথা ধরে উঠে দাঁড়ালো। দেয়ালের সাপোর্ট নিয়ে কাঁপা কাঁপা গলায় গার্ডের দিকে তাকিয়ে বলল। আপনারা আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? গার্ডরা পৈশাচিক উল্লাসে হেসে উঠল। একজন গার্ড দাঁত বের করে রিধিকে তাকিয়ে বলল। আমি তোর আজরাইল, আজ তোর জন্য জান কবজ করব। রিধির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। মানে কি বলছেন আপনারা? গার্ডরা কোনো মায়া ছাড়াই নির্বিকার ভঙ্গিতে বলল। আরে হ্যাঁ, এত কথা বলার সময় নাই। 10 মিনিটের মধ্যে তোকে মারতে না পারলে আমাদের মরতে হবে। তাই আমি আর সময় নষ্ট না করতে চাই। শেষ ইচ্ছা থাকলে মনে মনে বলে নে আর কলেমা পড়ে মৃত্যুগ্রহণ কর। রিধি আতঙ্কে দেয়ালে পিঠ ঠেকিয়ে পিছাতে পিছাতে আর্তনাদ করে বলল। দেখুন আমি কি করেছি, আমাকে কেন মারবেন? প্লিজ আমায় ছেড়ে দিন, আমি তো আপনাদের কারো কোনো ক্ষতি করিনি। গার্ডরা এবার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। ফলার ওপর বিচ্ছুরিত আলো রিধির চোখে দিয়ে লাগলো। গার্ড রিধির দিকে এগোতে এগোতে বলল। তুই কি করেছিস সেটা জানি না, তবে বস যেহেতু তোকে মারতে বলেছে তাহলে তুই বসের শত্রু, আর বসের শত্রু মানে আমাদের শত্রু। এখন মর। বলে গার্ডরা ঝড়ের বেগে এগিয়ে গিয়ে রিধির পেটে ছুরি বসিয়ে দিতে চাইলো, কিন্তু প্রাণের ভয়ে রিধি শেষ মুহূর্তের মরণপণ চেষ্টা করলো। সে আচমকা সজোরে এক লাথি মারলো গার্ডের পেটে। অপ্রস্তুত গার্ড টাল সামলাতে পারলো না, ছুরিটা হাত থেকে ছিটকে পড়ে গেল আর সে ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো। রিধি সুযোগ বুঝে এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত দৌড়ে রুম থেকে বের হতে চাইলো, কিন্তু
অন্য একটা গার্ড পাশেই দাঁড়িয়েছিল। সে রিধিকে পালাতে দেখে ক্ষিপ্ত হাতে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রিধি যখন দরজার প্রায় কাছাকাছি, ঠিক তখনই গার্ডটা পিছন থেকে ওর মাথায় সজোরে আঘাত করলো। রিধির পা জোড়া সেখানেই থেমে গেল। সারা পৃথিবী যেন চোখের সামনে দুলতে শুরু করলো। অসহ্য এক যন্ত্রণায় মাথা চেপে ধরে সে আর্ত চিৎকার করে উঠল। আহ! ড্রয়িং রুমে নেহা আর নির্বাণ তখন খুশির আমেজে মত্ত। নেহা একটু আগেই পৌঁছেছে। রিধির ধরা পড়া আর তার আসন্ন মৃত্যুর খবরটা যেন ওদের কাছে কোনো উৎসবের বার্তা। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে রিধির গগন বিদারী চিৎকার কানে আসতেই দুজনে দৌড়ে সেই ঘুপটি ঘরটায় এসে হাজির হলো। রিধি তখন দুই হাতে মাথা চেপে ধরে মাটির ওপর কুঁকড়ে বসে পড়েছে। ওর সেই ঘন লম্বা চুলগুলো মুখের ওপর অবাধ্য হয়ে ছড়িয়ে পড়েছে, যার কারণে মুখটা চেনা যাচ্ছে না। কেবল চুলের সেই কালো অরণ্য বেয়ে তাজা লাল রক্ত গড়িয়ে মেঝেতে পড়েছে। রিধির চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। চারদিকের শব্দগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। নির্বাণকে দেখেই মাটিতে পড়ে থাকা গার্ডরা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, বস, মেয়েটা আমায় লাথি মেরেছে, তাই ও মাথায় আঘাত করেছে। কথাটা শুনে নেহা মুহূর্তেই হিংস্র হয়ে উঠল। চোখের মনি দুটো বড় বড় করে সে চেঁচিয়ে বলল, কি? এই সাধারণ একটা মেয়ের এত বড় সাহস! ওকে আমি নিজের হাতে শেষ করব। নেহা নিচু হয়ে মেঝেতে পড়ে থাকা রক্ত মাখা ছুরিটা তুলতে গেলে নির্জন ঝট করে তার হাতটা ধরে ফেলল। নির্বাণের চোখে তখন এক অদ্ভুত নেশা। সে শীতল গলায় বলল, থাম। আমি অনেক দিন ধরে নিজ হাতে স্বীকার করি না, আর কখনো কোনো মেয়ে মানুষকে তো মারিনি। আজ এই মেয়েকে দিয়েই শুরু করি, দেখি না মেয়ে মানুষ খুন করতে কেমন লাগে। নেহার ঠোঁটে পৈশাচিক তৃপ্তির হাসি ফুটে উঠল। নির্বাণ ধীরস্থির ভাবে ছুরিটা হাতে নিল। তারপর পরম আয়েসে হাঁটু গেড়ে রিধি ঠিক সামনে বসলো। রিধি তখনও যন্ত্রণায় মাথা নিচু করে গোঙাচ্ছে। অবিন্যস্ত চুলে ওর সারা মুখ ঢাকা। নির্বাণ রিধির চুলের ওপর হাত না রেখেও তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চুচু মিস তাসনিন রিদিকা, খুব কষ্ট হচ্ছে তাই না? তবে কি আর করার, মরতে তো আপনাকেই হবেই। জানেন, আমি সচরাচর মেয়ে মানুষ মারি না। মায়াবীকে ছাড়া কোনো মেয়ের প্রতি আমার কোনো কালেই ইন্টারেস্ট ছিল না, কিন্তু আপনাকে মারলে আমার কলিজায় একটু শান্তি আসে। বলে নির্বাণ এক মুহূর্ত সময় নষ্ট না করে হাতের ধারালো ছুরিটা সজোরে রিধির পেটে আমল বসিয়ে দিল। রিধি যন্ত্রণায় এক চরম চিৎকার দিয়ে মাথাটা পেছন দিকে এলিয়ে দিল। আর ঠিক তখনই চাবুকের মতো ওর চুলগুলো মুখ থেকে সরে গেল। রিধির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে নির্বাণের সমস্ত পৃথিবী যেন থমকে গেল। তার মুখের পৈশাচিক হাসিটা এক লোহমায় উধাও হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল। হাত পা বরফের মতো শীতল হয়ে এলো নির্বাণের। রিধি তার পেটে বিধা ছুরির ওপর হাত রেখে যন্ত্রণায় নিথর হয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল। ওর মায়াবী চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। মুহূর্তে নির্বাণ গলা ফাটানো চিৎকার করে উঠল, মায়াবী! এদিকে কলেজে নানা রকম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু শুভ্রের কিছুতেই ভালো লাগছে না। চারপাশের এত আলো, গান, হই হুল্লোড় সবকিছুই ওর কাছে বিষ লাগছে। মনের ভেতরটা ছটফট করছে এক অজানা আশঙ্কায়। বারবার মনের আয়নায় রিধির সেই মুখটা ভেসে উঠছে। শুভ্র বারবার নিজেকে প্রশ্ন করছে, রিধিকে মারা কি ঠিক ছিল? কেন যে অকারণে মারতে গেল তার মনোমোহিনীকে? এই অপরাধ বোধ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে এলো। শুভ্র আর এক মুহূর্ত সেখানে থাকলো না। সে গটগট করে কলেজ থেকে বের হলো। পেছন পেছন ঈশান আর শুভ্রাও আসছিল। শুভ্র গম্ভীর গলায় ঈশানকে উদ্দেশ্য করে বলল, ঈশান, তুমি শুভ্রাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, আমি এখন বাড়িতে যাচ্ছি না। ঈশান বসের মুখের দিকে তাকিয়ে আর দ্বিরুক্তি করল না, শুধু বলল, ওকে বস। শুভ্র সাথে সাথে তার গাড়িতে উঠে পড়ল। কোথায় যাবে সে নিজেও জানে না।
তবে তার দম বন্ধ হয়ে আসছে। সে পাগলের মতো গাড়ি চালিয়ে বাঁকা রাস্তা দিয়ে ছুটে যেতে লাগলো। রাত হয়ে এসেছে। শুভ্র চুপচাপ রাস্তা দিয়ে একা গাড়ি চালাচ্ছে। চারপাশটা নিঝুম। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। শুভ্র স্ক্রিনে তাকিয়ে দেখে ইকবাল এহসানের ফোন। সে গাড়ি চালাতে চালাতেই ফোনটা রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে ইকবাল এহসানের কণ্ঠস্বর ভেসে এলেও অত্যন্ত অস্থির আর আতঙ্কিত। শুভ্র বাবা, রিদিদের কলেজের কি অনুষ্ঠান শেষ হয়নি? শুভ্র তৎক্ষণাৎ গাড়িতে কষে ব্রেক মারল। টায়ারের তীক্ষ্ণ শব্দে রাস্তাটা কেঁপে উঠল। সে বলল, ফুপা, অনুষ্ঠান তো অনেক আগে শেষ হয়ে গেছে। কেন ফুপা, কি হয়েছে? ইকবাল এহসান ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়া গলায় বললেন, কি বলো তুমি? তাহলে আমার রিদিমা কই? ও তো এখন বাড়ি আসেনি, আর বাবা ওর ফোনটা বন্ধ পাচ্ছি। ইকবাল এহসানের কথাটা শোনা মাত্রই শুভ্রের মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তের জন্য ওর হৃৎপিণ্ডটা থমকে গিয়ে পরক্ষণেই পাগলের মতো ধকধক করতে লাগলো। সে চরম অস্থিরতায় স্টিয়ারিং হুইলটা খামচে ধরে কাপা গলায় বলল, কি বলছেন ফুপা আপনি? রিদিকে তো আমি দুপুরের দিকে বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি। ও তো অনেক আগেই পৌঁছানোর কথা। ইকবাল এহসান ওপাশ থেকে ডুকরে কেঁদে উঠলেন। তার হাহাকার মাখানো কণ্ঠস্বর শুভ্রের কানে সজোরে বিঁধল। না বাবা, ওর বাড়িতে আসেনি। আমি কতবার ফোনে কল করেছি, কিন্তু ফোন বারবার বন্ধ বলছে। আমার মা জননীটা কোথায় গেল রে বাবা? শুভ্রের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চারদিকে নিঝুম রাতটা হঠাৎ ওর চারপাশ থেকে শ্বাসরোধ করতে চাইল। সে কোনো মতেই নিজেকে সামলে নিয়ে চোয়াল শক্ত করে বলল, ফুপা আপনি শান্ত হন, আমি দেখছি। আমি আমি রিদিকে নিয়ে তবেই বাড়ি ফিরছি। আপনি একদম টেনশন করবেন না ফুপা। আমি থাকতে রিদির কিচ্ছু হতে দেব না, এটা আমার কথা। বলেই শুভ্র ফোনটা কেটে দিয়ে পাগলের মতো শুভ্রাকে কল দিল। ওপাশ থেকে শুভ্রা কলটা রিসিভ করে কিছু বলার আগেই শুভ্র গর্জন করে উঠল, শুভ্রা, তাড়াতাড়ি আমাকে মিথিলা, ভাবনা, রিয়া ওদের সবার বাসার ঠিকানা সেন্ড করো, কুইক। ওপাশ থেকে শুভ্রা হক চকিয়ে গিয়ে ঘাবড়ে যাওয়া গলায় বলল। শুভ্র এবার হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠল। ওর গলার রগগুলো রাগে ফুলে উঠেছে। আমি তোকে যেটা করতে বলেছি সেটা কর। I say do what I told you right now. Don't waste my time. Just send the address. শুভ্রার আর কথা বাড়ানোর সাহস হলো না। সে কাপা কাপা হাতে দ্রুত সব ঠিকানা মেসেজ করে দিল। শুভ্র পাগলের মতো গাড়ি ছুটিয়ে একজনের পর একজনের বাসায় গেল। টায়ারের ঘর্ষণে রাস্তা কেঁপে উঠেছে, কিন্তু ফলাফল শূন্য। কারোর বাড়িতেই রিধি নেই। শুভ্রের মনে হচ্ছে ওর কলিজাটা কেউ জ্যান্ত টেনে বের করে নিচ্ছে। সে রিধির নাম্বারে একটার পর একটা কল দিয়ে যাচ্ছে, কিন্তু সেই নিষ্ঠুর যান্ত্রিক কণ্ঠস্বর বারবার বলছে সংযোগ দেওয়া সম্ভব নয়। রাগে, ক্ষোভে আর এক অজানা আতঙ্কে শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে সজোরে নিজের দামি ফোনটা রাস্তার দিকে ছুঁড়ে মেরে গলা ফাটানো এক চিৎকার দিয়ে উঠল। রিদির বাচ্চা, কই তুই? আজ তোকে পেয়ে নেই, একদম জান শেষ করে দেবো তোর। এইভাবে আমার কলেজে নেই কেন খেয়েছিস তুই? হঠাৎ শুভ্রের চোখ দুটো রাগে আর রক্তচক্ষু হয়ে উঠল। সে কোনো উপায় না দেখে নিজের হাতের স্মার্ট ওয়াচটা টিপে কাউকে একটা ফোন দিল। ওপাশ থেকে কলটা রিসিভ করতেই শুভ্র দরাজ করে গলায় হুকুম দিতে লাগলো, 10 মিনিটের মধ্যেই পুরো পৃথিবীর সব জায়গায় আমার ঘেরাও চাই। রেল স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট, সব, ইভেন হসপিটালের প্রতিটি কোণা যেন আমার মানুষের নজরদারিতে থাকে। আজকে যত ফ্লাইট যাওয়ার কথা আছে সব ক্যান্সেল করা হবে। যত টাকা লাগে আমি দেব, তবু আমার সব জায়গায় ঘেরাও চাই। ওপাশ থেকে অত্যন্ত অনুগত এক কণ্ঠস্বর ভেসে এলো। ওকে বস। শুভ্র ফোনটা কেটে ঈশানকে কল দিল। ঈশান আগে থেকেই শুভ্রার সাথে ছিল, তাই সে কয়েক মিনিটের মধ্যেই ঝড়ের বেগে শুভ্রের সামনে এসে হাজির হলো। শুভ্রকে এমন বিধ্বংসী রূপে দেখে ঈশান ঘাবড়ে গিয়ে বলল, বস, আপনি ঠিক আছেন তো? কি হয়েছে? শুভ্র কোনো উত্তর দিল না। পাথরের মতো শক্ত মুখে সে পকেট থেকে আরেকটা ফোন বের করে রিধির একটা হাসি খুশি ছবি ঈশানের ফোনে সেন্ড করে দিল। তারপর বরফ শীতল গলায় বলল,
এই ছবিটা এখনই দেশের সব নিউজ চ্যানেলে দাও, পুরো পৃথিবী যেন এই মুহূর্তে ওকে দেখতে পায়। সাথে দুটো বিশেষ ক্যাপশন থাকবে। প্রথমটা হচ্ছে, যে মেয়েটাকে যে খুঁজে পাবে বা সন্ধান দেবে তাকে নগদ $1,00,000 পুরস্কার দেওয়া হবে। আর দ্বিতীয়টা, শুভ্র থামলো। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে দাঁতে দাঁত চেপে বলল, দ্বিতীয়টা থাকবে, যদি মেয়েকে কেউ তুলে নিয়ে থাকে, তবে সে যদি নিজের জানের মায়া করে তাহলে যেন চুপচাপ ওকে আমার হাতে ধরে দিয়েছে। নাহলে সাইফান শুভ্র চৌধুরী তার জানটাকে কুবিয়ে কুবিয়ে রাস্তার কুত্তাদের খাবে। মনে থাকে যেন এক চুল এদিক ওদিক না হয়। শুভ্রের রাগ দেখে ঈশানের বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু তার চেয়েও বেশি বড় ধাক্কা খেলো যখন সে ফোনের স্ক্রিনে রিধির ছবিটা দেখল। ঈশান অবিশ্বাসের সুরে তোতলামি করে বলল, ও বস, এটা তো রিদির ফিক। কি হয়েছে রিদির? ও কোথায়? শুভ্র গাড়িতে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোয়াল শক্ত হয়ে ফুলে উঠেছে। সে রুদ্ধশ্বাসে বলল, পাওয়া যাচ্ছে না ওকে। দুপুরে নিচে দাঁড়িয়ে থেকে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ফুপো ফোন করে জানালো ও বাড়ি ফেরেনি। ফোনটা বারবার বন্ধ বলছে। ওর সব বান্ধবীদের বাড়ি চষে ফেলেছে, কোথাও নেই ও, কোথাও নেই। কথাটা বলতে গিয়েই শুভ্রের বলিষ্ঠ কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। এক চরম অসহায়ত্ব আর দুর্বলতা ওকে গ্রাস করতে চাইল। ঈশান সব শুনে যেন আকাশ থেকে পড়ল। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা বুঝতে ওর আর বাকি থাকলো না। শুভ্রের এই ভেঙে পড়ার অবস্থা দেখে ঈশান নিজের ভয় ছেড়ে ফেলে চোখ মুখ শক্ত করে বলল, বস, আপনি একদম টেনশন করবেন না। আমি এখনই সব কিছু হ্যান্ডেল করছি। আপনি শুধু নিজেকে শক্ত রাখুন। বলে ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। বাইকের স্টার্ট দিয়ে এক বিকট গর্জন তুলে সে ঝড়ের গতিতে দৃষ্টির আড়ালে চলে গেল। রাতে সেই নির্জন রাস্তায় দাঁড়িয়ে শুভ্র যেন এক হিংস্র পশুর মতো গর্জে উঠল। তার চিৎকারে চারিপাশে নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যদি হৃদিকে কোনো কুত্তার বাচ্চা তুলে থাকে তবে তার রক্ত দিয়ে আমি গোসল করব। হৃদির যদি কিছু হয় তবে খোদার কসম সবাইকে ধ্বংস করে দেব, কাউকে ছাড়বো না আমি। ইতিমধ্যে পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে শুভ্র তার সমস্ত শক্তি মাঠে নামিয়ে দিয়েছে। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে শহরের প্রতিটি ইঞ্চি। হঠাৎ পুলিশের সাইবার ইউনিট থেকে খবর এলো রিধির ফোনের শেষে লোকেশন ট্র্যাক করা হয়েছে। ফোনটা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে যেখানে অন ছিল সেই জায়গাটা চিহ্নিত হতেই শুভ্র উন্মুক্ত হয়ে সেখানে ছুটল। পাগলের মতো গাড়ি চালিয়ে হঠাৎ শুভ্র সেই নির্জন রাস্তার মোড়ে এসে পৌঁছালো। ধকধক করতে থাকা বুক নিয়ে সে রাস্তার এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ রাস্তার একদম কিনারায় ঘাসের ওপর চকচকে একটা জিনিসের দিকে ওর নজর গেল। শুভ্র দৌড়ে গিয়ে ফোনটা তুলে নিল। ফোনের স্ক্রিনটা ফেটে গেছে, কিন্তু ওটা চিনতে এক মুহূর্ত দেরি হলো না ওর। এটা রিধিরই ফোন। রিধির ফোনটা এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে শুভ্রের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ও নিশ্চিন্ত হয়ে গেল যে ওর মনোমোহিনীকে কেউ জবরদস্তি তুলে নিয়ে গেছে। কিন্তু কে? শুভ্রের জানা মতে রিধির তো কারোর সাথে কোনো শত্রুতা থাকার কথা নয়। তবে কেন ওকে লক্ষ্য করা হলো? শুভ্রের মাথায় তখন রাগের চেয়েও হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু পরক্ষণেই সেই বিভ্রান্তি ছাপিয়ে এক ভয়াবহ আক্রোশ এর রক্তে মিশে গেল। শুভ্র দু হাতে ফোনটা শক্ত করে চেপে ধরে বনের বাঘের মতো গর্জে উঠল, যে হোক সে, যে হাত দিয়ে আমার মনোমোহিনীকে ধরার দুঃসাহস করেছে, সেই হাত আমি কেটে টুকরো টুকরো করব। যে চোখ দিয়ে আমার মনোমোহিনীকে নোংরাভাবে দেখেছে, সেই চোখ আমি টেনে উপড়ে ফেলব। I will not spare anyone. I will burn this whole world to find her. এদিকে নির্বাণ মুহূর্তের মধ্যে রিধি রক্তাক্ত আর নিথর দেহটা নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে এক বুক ফাটানো আর্তনাদ করে উঠল। আর চোখের জল তখন রিধি ফ্যাকাশে গাল ভিজিয়ে দিচ্ছে। ও নো 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 নো, আহ, এই মায়াবী, ওঠ, কথা বল আমার সাথে। ও আল্লাহ, আমি এটা কি করলাম? যাকে দেখার জন্য দীর্ঘ 3 বছর ধরে আমার এই চোখ দুটি তৃষ্ণার্ত হয়ে আছে,
যাকে পাওয়ার জন্য আমি দিনরাত প্রহর গুনে গুনে অপেক্ষা করছি, আজ তাকে আমি নিজের হাতে শেষ করে দিলাম। ও আল্লাহ, এই দিন দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? নির্বাণ উন্মাদ হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে রিধির মুখ থেকে রক্ত মাখা চুলগুলো সরাচ্ছে আর অসংলগ্নভাবে বকে যাচ্ছে। এই এই ম্যাবি, ওঠ না। আমি জানতাম না এটা তুই। আমি তো তোকে শত্রু মনে করেছিলাম। যদি একবার জানতাম তুই আমার মায়াবী, তবে কি তোকে আঘাত করার দুঃসাহস করতাম? লক্ষ্মীটি, কষ্ট পাস না, চোখ খোল। দেখ আমি কেমন পাগলামি করছি। দেখ আমার চোখ দুটো কতটা তৃষ্ণার্ত তোকে দেখার জন্য। চোখ খোল না মায়াবী, আর কোনোদিন আঘাত করব না তোকে। একটিবার শুধু চোখ খোল। আমি এমনিতে 3 বছর ধরে তোর জন্য পাগল হয়ে আছি। এই পাগলাটাকে আর পাগল বানাস না প্লিজ মায়াবী, শুধু একবার চোখ খোল। নির্বাণের সেই হাহাকার পুরো ফ্যাক্টরির দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসছে। তার সাদা শার্ট এখন রিধির রক্তে মাখামাখি। হঠাৎ ঘরের কোনায় থাকা পুরনো টেলিভিশনটায় ব্রেকিং নিউজ বেজে উঠল। সাইফান শুভ্র চৌধুরীর সেই ভয়ঙ্কর ঘোষণা আর রিধির ছবি স্ক্রিনে ভেসে উঠল। কিন্তু নির্বাণের সেদিকে কোনো খেয়াল নেই। সে তখনও রিধির নিথর হাতের ওপর মাথা রেখে ডুকরে কাঁদছে আর বলছে, I will not let you go, Mayabi. Please wake up, Mayabi. I am not anything without you. নেহা আর দাঁড়িয়ে থাকা গার্ডরা যেন পাথর হয়ে গেছে। নির্বাণের এই আকস্মিক পাগলামি আর হাহাকারের কোনো মাথা মুন্ডু তার খুঁজে পাচ্ছে না। নেহা বিভ্রান্ত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নির্বাণ হিংস্র পশুর মতো গর্জে উঠল। গার্ডদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে চিৎকার করে বলল, ওই খানকির পোলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস কি? তাড়াতাড়ি গাড়ি বের কর, মায়াবীকে হসপিটালে নিতে হবে। দেখছিস না ওর কত কষ্ট হচ্ছে, কত রক্ত বের হচ্ছে ওর শরীর থেকে। ঠিক তখনই একজন গার্ড হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে কাঁপা কাঁপা গলায় বলল, বস, মেয়েটাকে হসপিটালে নিয়ে বড় বিপদে পড়বেন। সব নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে এই মেয়েটার ছবি দেখাচ্ছে। পুলিশ, সেনাবাহিনী সব রাস্তায় নেমে গেছে ওকে খুঁজতে। এয়ারপোর্ট, স্টেশন, বাস স্ট্যান্ড সব সিল করে দেওয়া হয়েছে। এমনকি শহরে প্রতিটা হসপিটালও ঘেরাও করা হয়েছে। আর এই সব কিছু করেছে সাইফান শুভ্র চৌধুরী। বস, ও পুরো পাগল হয়ে গেছে এই মেয়েটার জন্য। বস, আমার কথা শোনেন। মেয়েটার লাশ এখানে ফেলে রেখে আমরা এখনই অন্য কোথাও পালিয়ে যাই। গার্ডের মুখ থেকে লাশ শব্দটা শোনা মাত্রই নির্বাণের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সে ক্ষিপ্ত গতিতে পাশে থাকা এক গার্ডের কোমর থেকে রিভলভারটা ছিনিয়ে নিল। কোনো কিছু চিন্তা না করেই সেই গার্ডের বুক লক্ষ্য করে ঠাস ঠাস করে দুবার ট্রিগার চেপে দিল। মুহূর্তেই গার্ডরা নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ঘরের বাতাস বারুদের গন্ধে ভারী হয়ে উঠল। নির্বাণ তখনও রিধির রক্তাক্ত দেহটা এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে রিভলভার উঁচিয়ে চিৎকার করে উঠল, কে কি করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কাউকেই ভয় পাই না। আমার মায়াবীকে বাঁচাতে হলে যা করতে হয় আমি তাই করব। আর ওই সাইফান শুভ্র চৌধুরী, ওকে তো আমি দেখে ছাড়ব। সাধারণ একটা ব্যবসায়ী হয়ে এত পাওয়ার দেখে কিভাবে, সেটা আমিও একবার দেখতে চাই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান, মাই মায়াবী মাস্ট লিভ। শহরের ব্যস্ত রাস্তার আড়ালে হাজারো তথ্যের আদান প্রদান চলে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কম্পিউটারের গোপন বার্তা পর্যন্ত। কিন্তু এই যান্ত্রিক শহরের বুকেই লুকিয়ে থাকে এমন কিছু রহস্য, যার হদিশ কেবল সেই রহস্যের স্রষ্টাই জানে। শহরের ঠিক মাঝখানে অবস্থিত এক বিশাল এক ভয়ঙ্কর ঘন জঙ্গল, যা সাধারণ মানুষের কাছে আতঙ্কের অপর নাম। কেউ কল্পনাও করতে পারে না যে এই অভেদ্য অরণ্যের গভীরেও মানুষের অস্তিত্ব থাকতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সেই জঙ্গলের মাটির নিচে অবস্থিত এক বিশাল বাড়ি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন গোপন আস্তানা থাকা সম্ভব, যা অনেকের কাছে অজানা। এই মাটির নিচের বাড়িটিই হলো নির্বাণের গোপন ডেরা। অনেক বছর আগে এটি তৈরি করা হয়েছিল। যখন নির্বাণ বাংলাদেশে থাকতো তখন সে এখানে মানুষ এনে
নৃশংসভাবে খুন করত। সেই অগণিত খুনের দায়ী তাকে এক সময় দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল, কিন্তু তার এই আস্তানার হদিশ কেউ কখনো পায়নি। নির্ভার নিজেও কখনো ভাবেনি যে তাকে আবারও একদিন এই বাড়িতে ফিরে আসতে হবে। বাড়ির একটি রুমের বেডে নিথর হয়ে শুয়ে আছে রিধি। তার পেটে আর মাথায় এমন সাদা ব্যান্ডেজ। নির্বাণের নির্দেশে আর প্রাণের ভয়ে শহরের সবচেয়ে দক্ষ ডাক্তার এখানে এসে রিধির চিকিৎসা করেছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে রিধি এখন বিপদমুক্ত ও সুস্থ। এখন কেবল সময়ের অপেক্ষা যে কখন তার জ্ঞান ফিরবে আর সে চোখ মিলে তাকাবে। ভোরের আলো ফোটার ঠিক কয়েক মিনিট আগে রিধি দু চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল। চোখ খুলেই সে চারপাশটা দেখার চেষ্টা করল, কিন্তু নিস্তব্ধতা তাকে গ্রাস করে ফেলল। চারিদিকটা এতটাই নিঝুম যে ওর মনে হচ্ছে ও কোনো কবরে শুয়ে আছে। রুমটার গঠন আর আসবাবপত্র দেখে মনে হচ্ছে সে কত বছর আগের কোনো এক পরিত্যক্ত পুরনো বাড়িতে এসে পড়েছে। হঠাৎ করে ওর মাথার ভেতরটা প্রচন্ড যন্ত্রণায় টন টন করে উঠল, আর সেই সাথে পেটের ক্ষতটাও যেন জ্বলে উঠল। নিজের শরীরের দিকে তাকিয়ে কালকে সে বীভৎস ঘটনার কথা ওর মনে পড়ে গেল। মুহূর্তে রিধি অস্থির হয়ে উঠল। বুকের ভেতরটা ভয়ে দুরু দুরু কাঁপছে। ও তো কারো কোনো ক্ষতি করেনি, তবে কেন ওকে এভাবে মারার চেষ্টা করা হলো? ঠিক সেই সময় একটা বিকট ক্যাচ শব্দে রুমের ভারী দরজাটা খুলে গেল। রিধি ভয়ে কুকড়ে দরজার দিকে তাকাতেই থমকে গেল। নির্বাণ ধীর পায়ে ভেতরে ঢুকলো। রিধির জ্ঞান ফিরেছে দেখে নির্বাণের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে রিধির পাশে একটা চেয়ার টেনে বসলো এবং এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে নরম গলায় বলল, গুড মর্নিং মায়াবী। ঘুম কেমন হলো? শরীর কি এখন খুব বেশি খারাপ লাগছে? রিধি বিস্ময় আর আতঙ্ক মেশানো চোখে নির্বাণের দিকে তাকিয়ে রইল। কে এই লোকটা? আর সে তাকে মায়াবী বলে এত আপন করে সম্বোধন করছেই বা কেন? রিধির অবাক চাহনি দেখে নির্বাণ আবারও শান্ত গলায় বলল, চিনতে পারছো না আমাকে? অবশ্য চেনার কথাও না, পরিচয় পরে হবে। আগে তোমার কিছু খাওয়ার প্রয়োজন। মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে তোমার। রিধি আর চুপ করে থাকতে পারল না। সে নির্বাণের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে কাপা গলায় প্রশ্ন করল, কে আপনি? আর আমি বা এখানে কোথায়? নির্বাণ এক পলক রিধির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সেই হাসিতে যেন এক রহস্যময় তৃপ্তি খেলা করছে। সে নিচু গলায় বলল, ছিলে আমার শত্রু, হয়ে গেলে মিত্র। মায়াবী, তুমি কি জানো তুমি আমার কত প্রিয়? নির্বাণের এমন অদ্ভুত আর অধিকার খাটিয়ে কথা বলা রিধির একদমই পছন্দ হচ্ছে না। ওর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে সাহস সঞ্চয় করে বলল, দেখুন, আপনি যেই হন আমার তা জানার প্রয়োজন নেই। আমাকে দয়া করে বাড়ি যেতে দিন। আমি এক্ষুনি বাড়ি যাব। বলে রিধি যন্ত্রণা কাতর শরীর নিয়ে বেড থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু নির্বাণ তৎক্ষণাৎ ঝুঁকে পড়ে রিধির দুই কাঁধ শক্ত করে ধরে ওকে থামিয়ে দিল। ওর চোখে তখন এক অদ্ভুত জেদ। সে গভীর গলায় বলল, সাবধান। বাড়ি তুমি যাবে ঠিকই, কিন্তু তার আগে তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে। এই অবস্থায় এক পাও নড়বে না। ঠিক সেই মুহূর্তে রুমে একজন নার্স প্রবেশ করলো। তার হাতে সতেজ কিছু ফুল আর কিছু পণ্য জাতীয় খাবার। নির্বাণ নার্সের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে হুকুমের সুরে বলল, পা থেকে মাথা পর্যন্ত ওর খেয়াল রাখবে। যদি সামান্যতম অবহেলার কারণে ওর কোনো কষ্ট হয়, তবে জেনে রেখো তোমাকে জ্যান্ত টেনে নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আমি একটু পরেই এসে ওকে দেখে যাব। বলে নির্বাণ পরম মমতায় রিধির গায়ের ওপর সাদা ব্ল্যাঙ্কেটটা টেনে দিল। ওর কপালে আলতো করে হাত রেখে ফিসফিস করে বলল, বাই মায়াবী, রেস্ট করো, পরে দেখা হবে। নির্বাণ ওর রুম থেকে বেরিয়ে ধীর পায়ে করিডোর ধরে অন্য একটি রুমে ঢুকলো। সেখানে ঢুকতেই দেখলো তার আদরের বোন নেহা অস্থির হয়ে এদিক সেদিক পায়চারি করছে। নেহার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। নির্বাণ বোনের অবস্থা দেখে শান্ত গলায় বলল, কি হয়েছে? এমন করছিস কেন? কোনো ব্যাপারে কি খুব বেশি আপসেট তুই? নির্বাণের শান্ত কিন্তু
পাথরের মতো শক্ত চেহারাটা দেখে নেহা ভেতরে ভেতরে কুঁকড়ে গেল। সে মরিয়া হয়ে নির্বাণের দিকে এক পা এগিয়ে এসে ভাঙা গলায় বলল, ভাইয়া তুমি আসলে করতে কি চাইছো বলো তো? তুমি রীতিকে মারতে চাইলে, আবার তাকে বাঁচানোর জন্য তোমার এই রহস্যময় পাতালপুরীতে এখানে চিকিৎসা করাচ্ছ। তাহলে আমাদের প্ল্যানের ফায়দাটা কি হলো? আমি শুভ্রকে পাবো কিভাবে? ভাইয়া আমি সত্যি শুভ্রকে ভালোবাসি ভাইয়া। আই রিয়েলি লাভ হিম। নেহার অবাক চোখে নির্বাণের দিকে তাকিয়ে বলল। নির্বাণ এবার নেহার চোখের দিকে সরাসরি তাকালো। ওর গলার স্বর হঠাৎ করে একদম নির্লিপ্ত আর বরফ শীতল হয়ে গেল। সে সোজাসুজি বলল, তোর ভাই যেহেতু তোকে কথা দিয়েছে শুভ্র তোর হবে, তবে শুভ্র তোরই হবে। ডোন্ট ওয়ারি বোন। কথাটা নেহার কানে যেন বজ্রপাতের মতো লাগলো। সে চমকে গিয়ে নিজের ব্রু কুঁচকে চিৎকার করে উঠল, কিন্তু ভাইয়া কিভাবে? তুমি তুমি তো রীতিকে বাঁচিয়ে ফেলে। রীতি বেঁচে থাকলে আমি কোনোভাবেই শুভ্রকে পাবো না। রিদিকে আমি বিয়ে করব। হোয়াট? নির্বাণ ছোট করে উত্তর দিল, যেন খুব সাধারণ কোনো কথা বলছে। তুমি রীতিকে বিয়ে করবে মানে? তুমি কি পাগল হয়ে যাচ্ছ ভাইয়া? নেহার বিস্ময়ের সীমা নেই। সে নিজের কানে যেন বিশ্বাস করতে পারছে না। নির্বাণের চোয়াল শক্ত হয়ে এলো। সে গম্ভীর আর ধীর গলায় বলল, পাগল কি না জানি না, তবে রিদিকে আমি বিয়ে করব। আগেও একটু সুস্থ হোক। নেহা রাগে আর অপমানে ফেটে পড়তে চাইলো, আরো কিছু বলতে চাইলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় শব্দ হলো। একজন গার্ড হাতে একটা কালো পার্সেলের মতো প্যাকেট নিয়ে রুমে ঢুকলো। নির্বাণের সামনে আসতেই সে মাথা নিচু করে কাচুমাচু হয়ে প্যাকেটটা বাড়িয়ে ধরলো। বস কাজ রেডি, এখন কি এটা পৌঁছে দেবো? নির্বাণের চোখের মণি দুটো হঠাৎ চিকচিক করে উঠল। সে রহস্যময় ভাবে একটু হাসলো, প্যাকেটের ওপর আলতো করে হাত রাখলো, তারপর খুব নিচু স্বরে বলল, ইহু 1 মিনিট। বলে নির্বাণ নেহার দিকে তাকিয়ে সরাসরি হুকুমের সুরে বলল, নেহা, এক টুকরো কাগজে সুন্দর করে লেখ, তো সারপ্রাইজ সাইফন শুভ্র চৌধুরী। নেহা অবাক হয়ে কিছু একটা বলতে চাইলো, কিন্তু তাকে মুখ খোলার সুযোগই দিল না নির্বাণ। ঠোঁটে আঙুল চেপে ইশারা করে থামিয়ে দিল। হুশ, আগে লেখ, তারপর নিজেই দেখতে পারবি কি হতে যাচ্ছে। নেহার কথা না বাড়িয়ে ধুলোবালির জমা পুরনো টেবিলটা থেকে এক টুকরো সাদা কাগজ বের করে নিল। কলম দিয়ে খুব যত্ন করে গুছিয়ে লিখলো, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। সেই কাগজের টুকরোটা হাতে নিয়ে নির্বাণ এবার ধীরে ধীরে পার্সেলটা খুললো। ভেতরে তাকাতেই নেহার চোখ দুটো যেন কপালে উঠল। অবিশ্বাসে সে থমকে গেল। এটা তো রিধির পরনে সেই নীল শাড়িটা, আর এই শাড়িটা তো হুবহু সেই রকমই যেটা শুভ্রর কাছ থেকে সেও একবার নিয়েছিল। একই রকম শাড়ি দেখে নেহার ব্রু কুঁচকে গেল। আগে সেভাবে খেয়াল করেনি, কিন্তু এখন চোখের সামনে রক্ত মাখা শাড়িটা দেখে সে যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। নির্বাণ সেই রক্তাক্ত শাড়িটার উপর নেহার লেখা চিরকুটটা রাখলো। তারপর একটা শয়তানি হাসি দিয়ে অদ্ভুত এক তৃপ্তি নিয়ে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। শহরের আনাচে কানাচে থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি প্রান্তে হন্যে হয়ে রিধিকে খুঁজে বেড়াচ্ছে শুভ্র, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই। রিধির অস্তিত্ব যেন বিলীন হয়ে গেছে। শুভ্র জানবে কি করে যে তার মনোমোহিনী এখন এই মাটির নিচে বন্দী? রিধিকে হারিয়ে শুভ্র এখন প্রায় উন্মাদ। পরিপাটি সেই শুভ্রের বদলে এখন তার চুলগুলো এলোমেলো, দু চোখ রক্ত জবার মতো লাল হয়ে আছে। চেহারায় একটা শুকনো ভাব। গত রাত থেকে একটা দানা খাবারও পেটে পড়েনি তার। ফোনে অনবরত কল দিয়ে যাচ্ছেন ইকবাল এহসান আর সোহান চৌধুরী। বাবা আর ফুফাল যেন ছেলের চিন্তায় পাগল হয়ে গেছেন, কিন্তু তারা কি জানে তাদের চেয়েও কয়েক গুণ বেশি পাগল হয়ে আছে শুভ্র নিজে। ভেতর থেকে সে যে কতটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তা কেবল সেই জানে। শুভ্রের বিশাল কন্ট্রোল রুমে সারি সারি 200টি কম্পিউটারের সামনে বসে আছে 200 জন দক্ষ মানুষ। তাদের সবার লক্ষ্য একটাই, যে কোনো সূত্র বা লোকেশন খুঁজে বের করা। দেশের প্রতিটি তথ্য তারা যাচাই করেছে। তাদের পাশেই শুভ্র অস্থিরভাবে পায়চারি করছিল।
হঠাৎ তীব্র শারীরিক দুর্বলতায় মাথাটা চক্কর দিয়ে উঠল শুভ্রের। কিছুটা দূরে একটা কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কাজ তদারকি করছিল ঈশান। হঠাৎ শুভ্রকে হেলে পড়তে দেখে সে দৌড়ে এসে তাকে শক্ত করে ধরে ফেলল। উৎকণ্ঠ নিয়ে বলল, বস, আপনি ঠিক আছেন তো? আপনার শরীরটা অনেক দুর্বল লাগছে। বস, আপনি দয়া করে কিছু খেয়ে নিন। শুভ্র টলমল পায়ে দাঁড়িয়ে ঈশানের দিকে তাকালো। তার গলায় একরাশ হাহাকার। সে ধরা গলায় বলল, না ঈশান, আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। আমার এদিকে খুঁজতে হবে, যে কোনো মূল্যে হোক ওকে বের করে আনতে হবে। ঈশান বসেই এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারছিল না। সে মিনতি করে বলল, কিন্তু বস, আপনার শরীরে একদম ভেঙে পড়েছে। আপনাকে আগে শক্ত থাকতে হবে। আপনি সুস্থ থাকলে তবেই তো লড়তে পারবেন। শুভ্র ক্লান্তিতে ঈশানের কাঁধে হাত দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে তাকিয়ে বলল, পেটের খিদের জ্বালা থেকে আমার মনের জ্বালাটা অনেক বেশি রে ঈশান। আমি শুভ্র যে আসলে কেমন আছে তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। ঈশান কোনো উত্তর দিল না, চুপ হয়ে রইল। শুভ্রের ব্যক্তিগত জীবনের সবটুকু তার জানা নেই, তবে সে এতটুকু খুব ভালো করেই টের পেত যে বসের মনে একটা নারীর জন্য বিশাল এক জায়গা ছিল, আর সেই নারীটি যে রিধি তা এখন শুভ্রের এই করুণ দশা দেখলে পরিষ্কার বোঝা যায়। রাত তখন আনুমানিক 10টা। শুভ্র কন্ট্রোল রুমে বাঘের মতো পায়চারি করছে আর তার লোকজনকে সমান তালে তাগাদা দিচ্ছে, কিন্তু ফলাফল সেই শূন্য শহরের আনাচে কানাচে রিধি নামক মানুষটা বাদে সবাইকেই পাওয়া যাচ্ছে। শুধু রিধিরই কোনো হদিশ নেই। শুভ্র নিজের ভেতরে এক চরম অস্থিরতা অনুভব করেছে। সে বুঝতে পারছে এবার তাকে তার সেই ভয়ঙ্কর রূপে ফিরতে হবে, না হলে সে তার মনোমোহিনীকে চিরতরে হারিয়ে ফেলবে। এমন সময় হঠাৎ সেই রুমের কলিং বেলটা বেজে উঠল। ঈশান দরজার কাছে এসে দরজা খুলতেই নিচে রাখা একটা পার্সেল দেখতে পেল। ঈশান ব্রু কুঁচকে আশেপাশে তাকালো, কিন্তু করিডোরে কেউ নেই। এত রাতে এই পার্সেল কে দিয়ে গেল? ঈশান পার্সেলটা হাতে নিয়ে সরাসরি শুভ্রের সামনে এসে দাঁড়ালো। প্যাকেটটা চোখের সামনে ধরে বলল, বস, এই পার্সেলটা দরজায় পেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনে হয় দিয়ে চলে গেছে। শুভ্র শূন্য চোখে পার্সেলটার দিকে তাকালো। এত রাতে কে পার্সেল দিয়ে গেল? সে তো কিছু অর্ডার করেনি। শুভ্র কোনো কথা না বলে পার্সেলটা নিয়ে কন্ট্রোল রুম থেকে বের হলো। একদম শহরের রাস্তার সামনে এসে দাঁড়ালো সে। পেছন পেছন ঈশান। শুভ্র আশেপাশে তীক্ষ্ণ নজরে তাকালো। শুধু দু একটা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সন্দেহজনক কাউকেই দেখা যাচ্ছে না। শুভ্র ভাবলো হয়তো কেউ ভুল করে তার ঠিকানায় পার্সেল দিয়ে চলে গেছে। বিরক্তিতে শুভ্র যখন রাস্তার পাশে পার্সেলটা ছুঁড়ে ফেলে দিতে চাইলো, ঠিক তখন ঈশান তাকে থামিয়ে দিয়ে বলল, বস, একটু খুলে দেখবেন না কি আছে? কেউ ভুল করে রেখে গেলে তো অবশ্যই বলে যায়, কিন্তু এই ডেলিভারি বয় তো টু শব্দটাও করলো না। আমি শিওর বস, এতে কিছু একটা আছে। শুভ্রর হাতটা মাঝ পথে থমকে গেল। ঈশানের কথা শুনে সে পার্সেলটার দিকে আবার তাকালো। একটা অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা ধক করে উঠল। শুভ্র কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা খুলল, আর খুলতেই তার চোখ কপালে উঠে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ঈশানেরও চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঈশান অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বস, এটা তো রিধির শাড়ি। কাল তো এই শাড়ি পরেই সে ছিল। শুভ্র তড়িঘড়ি করে প্যাকেট থেকে শাড়িটা বের করে আনলো, আর ঠিক সেই মুহূর্তেই শাড়ির ভাঁজ থেকে সাদা কাগজের সেই চিরকুটটা নিচে পড়ে গেল। শুভ্র সেদিকে তাকানোরও সময় পেল না। তার পুরো মনোযোগ তখন হাতের ওই কাপড়টার উপর। সে শাড়িটা মেলে ধরতেই দেখলো পুরো শাড়িটা রক্তে ভিজে জুবুথুবু হয়ে আছে। কালচে রঙের দাগগুলো দেখে শুভ্রর বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে চিরে দিল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। রাস্তার ধুলোবালির মধ্যেই শাড়িটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল শুভ্র। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে আর্তনাদ ভরা ঝাপসা চোখে ঈশানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ঈশান, এই তো আমার মনমোহনীর শাড়ি। ওর শাড়িতে এত রক্ত কেন? আমার মনমোহনীর কি হয়েছে?
ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না, তার নিজের বুকটাও ভয়ের চোটে থরথর করে কাঁপছে। রিধির পরনের শাড়িটা এমন টাটকা রক্ত, কেউ জেনে বুঝেই এই কাজটা করেছে, সরাসরি শুভ্রর কলিজায় কামড় বসিয়েছে। হঠাৎ শুভ্র আকাশ ফাটা এক আর্তনাদ করে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, প্লিজ আমার মনোময়নীকে কেউ কষ্ট দিস না, আমি ওর কষ্ট সইতে পারবো না। কার শত্রুতা আমার মনোময়নীর সাথে? যা করার আমার সাথে কর, সব শাস্তি আমাকে দে। আল্লাহর দোহাই লাগে, আমার মনোমোহিনীকে একটু যন্ত্রণায় ফেলিস না। আমার এই বুক, আমার এই আত্মা ছিঁড়ে যাচ্ছে রে, আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। ঈশান শুভ্রকে সামলাতে ওর দুই কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বস আপনি শান্ত হন, রিদির কিছু হয়নি, ও ঠিক আছে। কেউ কেবল আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এই নোংরা খেলাটা খেলছে। কথাটা বলতে বলতেই ঈশানের চোখ পড়ল রাস্তায় পড়ে থাকা সেই চিরকুটটার দিকে। ঈশান সেটা তুলে ধরতেই তার শরীরে রক্ত হিম হয়ে গেল। সেখানে স্পষ্ট করে লেখা, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। ঈশান চিরকুটটা শুভ্রের চোখের সামনে ধরল। বস এই দেখুন। শুভ্র তার আর্তনাদ থামিয়ে ছোঁ মেরে চিরকুটটা হাতে নিল। ওই কয়েকটা শব্দ দেখা মাত্রই শুভ্রর পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। সে হাতের মুঠোয় কাগজটা এমনভাবে পিষল যেন ওটা তার শত্রুর গলা। এখন সে নিশ্চিন্ত, কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় তার সাথে এই যুদ্ধ শুরু করেছে। শুভ্রের চোখ দুটো হঠাৎ টকটকে লাল হয়ে উঠল, মনে হলো সেখান থেকে বিষাক্ত আগুনের লাভা ঝরছে। সে দাঁত কিরমির করে নরকের শয়তানের মতো গম্ভীর আর কলিজা কাঁপানো গলায় বলল, আমার সাথে লড়তে চাস তো? ঠিক আছে, এখন তুই দেখবি সাইফান শুভ্র চৌধুরী আসলে কার নাম। আমার মনোমোহিনী, আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকতো ওর কিচ্ছু হতে দেব না আমি। আর যদি ওর গায়ের একটা পশমে আঘাত লেগে থাকে, তবে শপথ করছি এই শহর আমি জ্যান্ত মানুষের চেতার আগুনে জ্বালিয়ে খাক করে দেব, সব ধ্বংস করে দেব আমি। তুই যে এই গর্তে লুকিয়ে থাকিস না কেন, আশ্রয় হয়তো শিওরে আমি ঠিকই পৌঁছাবো। জাস্ট ওয়েট কর। তুই কল্পনা করতে পারবি না, সাইফান শুভ্র চৌধুরী যখন জানোয়ার হয় তখন মৃত্যু তার সামনে এসে ক্ষমা চায়।